হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে, ছোট ছেলের স্কুল। তো চা নাস্তা খেয়েই আসলে রেডি হয়ে বেরিয়েছি, আর অফ ক্যামেরা চা নাস্তাটাও করে নিয়েছে। আসলে সকালবেলাটা যখন ভিডিও করতে যায় অনেক প্যারা খেতে হয়। আর এদিকে আমার ছেলে একটু বায়না ধরেছে যে ছুটির সময় তাকে কি কি গিফট নিয়ে দিতে হবে। তো সেটা নিয়ে আলোচনা চলছিল আর কি মা ছেলের মধ্যে। যাই হোক, আমরা যখন বসেছিলাম আর কি ছেলেকে স্কুলে ঢুকি আর কি, আমরা অনেক গার্ডিয়ানরাই বসে থাকি যেহেতু আমাদের বাসা অনেকটা দূরে। তো ওইদিকে হচ্ছে আমাদের মাথার উপর থেকে আম পড়ছিল। মোটামুটি আসলে অনেকগুলাই আম পড়ে, আর আমগুলো নাকি খুবই মজা। আমি খাইনি অবশ্য, যারা খেয়েছে সবার থেকে শুনেছি আর কি। আসলে আমার না কেমন নিজে থেকে একটা লজ্জা লজ্জা লাগে যে আম পড়বে সেটা আমি কুড়িয়ে নিব। অবশ্য কুড়িয়ে পাওয়ার মধ্যেও মজা আছে, আনন্দ আছে। যাই হোক, তো আমি ওই আমগুলো একটু দেখে ভিডিও করছিলাম আর কি। আমগুলো তেমন একটা বোঝা যাচ্ছে না, কাঁঠালগুলোই দেখা যাচ্ছে। তো এরকম করে করে আসলে হাসি মজায় অনেকটাই মানে ভালো সময় কেটে যায়। তো এরপরে হচ্ছে বাসায় এসে খেয়ে একটু ঘুমিয়েছিলাম। আর এই যে আমার ছেলের কান্না শুরু হয়ে গেছে, মানে সে এখন ঘুম থেকে উঠবে না। আর তাকে যদি এখন আমি ঘুম থেকে না উঠাই, সে ওইদিকে একদম রাতের বেলা গিয়ে ঘুমায় না। কিন্তু তারপরেও না, আমি চেষ্টা করি যে স্কুল থেকে আসলে 10-15 মিনিট 20 মিনিট বা মানে হয় না যে এরকম হাইস্ট 40 থেকে 45 মিনিটের মতো ঘুমাতে দিই, এর বেশি ঘুমাতে দিই না। তো এদিকে আমি ওকে অনেক রকম করেই চেষ্টা করছিলাম ওঠানোর। সে ডিরেক্ট উঠেই বললো যে সে ছাদে যাবে, তো যার কারণে একটু ছাদে নিয়ে গেলাম। আর অবশ্য মানে ছাদে আমার দরকারও ছিল, আমার কিছু কাপড় ছিল সেগুলো নিতে হবে, আর একটু পাখিকে খাবার দিব ভাবলাম। তো তাই একেবারে ওঠা আর কি। আমার কেন জানি মানে হয় না যে আগের মতো এখন ছাদে উঠতে ইচ্ছে করে না। সারাদিন আসলে অনেক টায়ার্ড থাকি, তো মানে এই কাজগুলো আমার একদমই করতে ইচ্ছে করে না। যখন স্কুল বন্ধ থাকে তখন অনেক খুব ইজিলি করতে পারি, বাট যখন স্কুল খোলা থাকে তখন আসলে এগুলো অনেক প্যারা দেয়, ভালো লাগে না। আর গাছগুলো একদম কাত হয়ে গেছে, দেখতেই তো পারছেন। এমন রোদ, মানুষ শুটকি হয়ে যাচ্ছে, আর গাছ হবে না। আর আসলে আমাদের সময় হয় না ওঠার, মানে কেউই ওঠে না আমি ছাড়া ছাদে। না হয় কেউ না কেউ তো পানি দিতই। তো আমি যতটুকু পানি দিতে পারি আর কি, তো চেষ্টা করি আসলে আমি প্রত্যেক দিন একবার হলেও পানি দেওয়ার। কিন্তু এখন যে গরম পড়েছে আমার মনে হচ্ছে একবারের পানিতে কোনো কাজই হবে না, 2বার করে পানি দিতে হবে, মানে সকাল বিকেল। না হয় গাছগুলো আসলে বাঁচানো যাবে না। দেখি আল্লাহ পাক রিজিকে কী রাখছেন। যাই হোক, তো এখন আমি হচ্ছে প্যান্টগুলো নিয়ে নিচ্ছি। মানে আপনাদের ভাইয়ার প্যান্টগুলো গতকালকেই দিয়েছিলাম, এগুলো শুকায়নি, যার কারণে আবার এসে ছাদে মেলে দিয়েছিলাম। এই তো আমার সাথে সাথে তো আমার বিড়ালরা উঠে গেছে, ওদের তো কী বলবো, আর কোনো কাজ নেই। মানে আমি যখনই আমার ছাদে আসি এই টাইমটাতে, তো সে আমার সঙ্গে সঙ্গে উঠে যাবে, আর উঠে সে সারাটাক্ষণ এখানে থাকবে একদম রাত পর্যন্ত। মাঝখানে হয়তো 2-1বার নামে, মানে যখন খিদে পায় আর কি, খাবার খেয়ে তারপর সে চলে যায়। তো এদিকে আমি 5-10 মিনিট আমি একটু বসি, মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে হাওয়াটা। হয় না যে সারাদিন তো প্রচণ্ড রোদ, এত রোদ না সহ্য করার মতো না। তো বিকাল টাইমটাতে আসলে একটু ছাদে বাতাস, তো ভালোই লাগছে। এদিকে একটু বসছিলাম, আর এদিকে হচ্ছে তুষি দেখছিল যে মানে কি নিয়েছি আমি। ওরা তো আসলে মানে হয় না, পশু তো সব কিছু তো আর বুঝতে পারে না। শুকে দেখছিল যে ওইটা কী জিনিস। যাই হোক, সন্ধ্যায় বাসায় এসে নামাজ পড়ে নিয়েছি। মানে যখন আমি বসছিলাম তখনই দেখলাম যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো বাসায় আসলাম, এসে নামাজ পড়ে চা খেয়ে নিলাম গরম গরম রুটি দিয়ে। আর এখন ছেলেকে পড়তে বসিয়েছি, ওর পড়া শেষ, ওকে একটু ড্রয়িং করতে দিচ্ছি। না হয় সে আমার ননদের মেয়ের সাথে যে ঝগড়া বেঁধে যাচ্ছে কয়েকদিন ধরে, জানি না বাচ্চাটার কী হয়েছে। মানে আমার ছেলে একদমই তো মেয়ে পছন্দ করে না কখনোই, কিন্তু হয় না যে ওকে একদমই দেখতে পারছে না, কেন জানি না। মাঝে মাঝে একদম এত ভালো যে সব কিছু
আয়শার জন্য নেওয়া, মানে আমার ননদের মেয়ের নাম আয়শা। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে ওকে দু চোখে সে সহ্য করতে পারে না, আসলে বেশিরভাগ সময়ই এমন হয়। একদমই ওকে দেখলে মানে হয় না যে আমি ওকে ধরতে পারবো না, বাকি সবাই ওকে আদর করতে পারবে, মানে ওর বাবা ওর মা ওকে আদর করতে পারবে না। আমার ছেলের এরকম একটা ওপিনিয়ন। তো ওখানে গেলে আবার ওর সাথে মারামারি না লেগে যায়, যার কারণে আমি ভাবলাম যে ঠিক আছে, ও যেহেতু হয় না যে বাচ্চা মানুষ যেটা পছন্দ করে সেটাই করার চেষ্টা করছে আর কি। হয়তো বেশি চাপাচাপি করলে বা বেশি রাগারাগি করলে হিতে বিপরীত হতে পারে, যেটা মানে আমার মনে হচ্ছিল না করাটা উচিত হবে। তো তাই ওকে এখানে বসিয়ে রেখেছি যে তুমি ড্রয়িং করো, মানে কালার করবে আর কি, যতটুকু পারে একটু একটু করে শেখুক। আর এদিকে হচ্ছে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কারেন্টও নাই আসলে, এসিও ছাড়তে পারছি না, প্রচণ্ড গরম। আর এতটাই গরম লাগছে যে কি বলবো, মাঝে মাঝে খুবই বিরক্তি লাগে, মনে হয় যে সব কিছু একদম ফেলে নিশ্চিন্ত মনে হচ্ছে খাবো আর ঘুমাবো, কিন্তু বাচ্চা আছে, সংসার আছে, সব কিছু তো করতেই হবে। আসলে গরমটা মানে অসুস্থ করে দিচ্ছে আমার। হয়তো ভয়েস শুনে বুঝতেই পারছেন আমার কি পরিমাণ সর্দি লেগেছে, মানে সর্দির জন্য আমার প্রচণ্ড খারাপ লেগেছে। গত 2 দিন আমি এই কাপড়গুলো ধুয়েছি, বাট একদমও ভাঁজ করিনি, মানে করতে ইচ্ছে করেনি, এতটা খারাপ লাগছিল। তো আজকে ভাবলাম যে না, এগুলো আর কতদিন এভাবে ফেলে রাখবো, এখন ভাঁজ না করলে মানে আরও 2-1 দিন এভাবেই পড়ে থাকবে, যেহেতু আবার ছেলের স্কুল, মানে হ্যাঁ না, সকালবেলাটা একদমই আমার সময় হয় না, বিকেলে যাও একটু সময় পাই বলতে ওই রকমই, ছেলেকে পড়াতে বসালে বা কোনো একটা কাজ করছি বা চুলায় ভাত বসিয়েছি বা তরকারি গরম করছি, এই মধ্যে আমার মানে নিজেকে নিজে একটু সময় দেওয়া আর কি। না হয় আসলে পার্সোনালি বসে থেকে আরাম করে মোবাইল টেপা বা হয় না যে একদম কোনো রিল্যাক্সে কোনো কিছু আসলে করা পসিবল হচ্ছে না এখন। জানি না এগুলো আসলে মানে কখন ছুটি পাবো আর কি। আর সংসারের কাজ করতে ভালোই লাগে, এমন যে না যে খারাপ লাগছে, কিন্তু গরমটা খুবই অস্থির লাগছে। আর হয় না যে আমি চুলায় ধরেন কিছু বসিয়ে আসলাম, গরমের জন্য তো আর কিচেনে মানে বসে থাকা যায় না, তো রুমে এসে মোবাইল দেখছি, তখন একটা টেনশন কাজ করছে যে ওইটা হয়েছে কিনা, বা একটু পরপর যেয়ে চেক করছি। তো তখন আসলে মোবাইল দেখলেও আর ভালো লাগে না, কেয়ার করার সব দিকেই প্যারা। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আমার ছেলেকে বললাম যে তোমার লেখা হয়ে গেলে বা তোমার মানে কালার করা হয়ে গেলে আর কি, তুমি তোমার বই খাতাগুলো নিজেগুলো নিজে গুছিয়ে নাও। আর ওই যে কয়েকদিন খারাপ লাগছিল, ড্রয়ারে যেমন পেরেছি তেমন কাপড় চোপড় ঢুকিয়ে রেখেছি, কোনো মানে সিরিয়াল মেনটেন করিনি, বা হয় না যে আপনার ভাইয়ার ড্রয়ারে একদম সবার কাপড় চোপড় সব একসাথে ঢুকিয়ে রেখেছি, যেহেতু ড্রয়ারটা উপরে, আমাদের ড্রয়ারগুলো যেহেতু একটু মানে মাথা নিচু করে ড্রয়ারগুলো খুলতে হয় আর কি, তো যেটা আমার পক্ষে পসিবল হচ্ছিল না, সর্দি লাগলে তো মাথা একদমই নিচু করা যায় না। আর আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, মানে দুইটা মিলে যখন একত্র হয়েছে, আসলে আমি আমার জায়গায় ছিলাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগছে, বাট পুরোপুরি সর্দিটা যায়নি। আর মাইগ্রেনের ব্যথাটা উঠলে তো 2-3 দিন ইজিলি থেকে যায়, এতটা ভয়ঙ্কর এই মাইগ্রেনের পেন। আর আমি হচ্ছে ভাত বসিয়েছি, এদিকে এসে দেখছি যে বারবার ভাতগুলো হচ্ছে কিনা, কারণ হয় না যে আমাদের বাসায় হচ্ছে নরম হয়ে গেলে ওই ভাতটা কেউ খেতে চায় না, আমার নিজেরই পার্সোনালি আসলে ভালো লাগে না, আমি বাকিদের কথা কি বলবো। ওই জন্যই আসলে বারবার গিয়ে চেক করছিলাম। যাই হোক, এখন হচ্ছে কাপড়গুলো হচ্ছে সিরিয়াল মেনটেন করে আসলে রেখে দিলাম। আর হচ্ছে বোরকা যে স্কুল থেকে এসেছে এভাবেই ঝুলিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে ঠিক করে গুছিয়ে রাখছি বলতে বোরকাটা আসলে আমি ভাঁজ করে রাখি না, কারণ সারাদিন ওই বোরখাটা পরে হচ্ছে যত জার্নি যায়, তো একটা ঘামের দুর্গন্ধ বেরোতে পারে যদি কাপড়টা ভাঁজ করে রাখি, তো তার জন্যে হচ্ছে আমি কী করি ওটা জানলায় মেলে দিয়ে রাখি। আর এদিকে যে কাপড়গুলো হচ্ছে আপনার ভাইয়ার ড্রয়ার থেকে বের করেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখছি। সে কয়েকটা গেঞ্জি এনেছিল, মানে সবাইকে একটা একটা করে দিয়েছি, আর 2টা আছে, চিন্তা করছি যে আমার 2 বোনকে দিয়ে দেব, তো ওদের জন্যই রাখা। আর এদিকে হচ্ছে বেডশিট
মাছটা ধুয়েছিলাম আর কি, কাবারগুলো, বাট সেটা ভাজ করা হয়েছে অবশ্য, কিন্তু কাবারগুলো ওইভাবেই রেখে দিয়েছি। মানে শরীরটা ভালো না লাগলে আসলে কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর আমার কেন জানি না, মানে সর্দিটা যে এত বিরক্তি লাগে, এত বাজে লাগে যে কি বলবো। আমার মানে সর্দিটা আমার হয়, যখনই হয় তখন আমাকে একদম নাচিয়ে ফেলে, এরকম একটা অবস্থা। তো আমি অন্য সব কিছু সহ্য করতে পারি, বাট সর্দি আর হচ্ছে মাইগ্রেনের পেন, এই দুইটা আমার বেশি অসহ্য লাগে। তারপরও মাইগ্রেনের পেনটা যেহেতু এখন সঙ্গী হয়ে গেছে, ওইটা মানে মোটামুটি আমি হ্যান্ডেল করতে পারি। বাট সর্দিটা যখন হয় তখন মানে আমি নিজে কি করব আমি আসলে বুঝতে পারি না। কিন্তু কি আর করার, আসলে সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যখন সবার থেকে শুনতাম যে মাইগ্রেনের পেন এটা কীরকম হয় আসলে বুঝতে পারিনি, বাট এখন বুঝতে পারি যে ওইটা কতটা মারাত্মক। হয় না, মানে সুস্থ থাকলে আসলে কোনো কিছুরই মূল্য দিতে পারে না, বাট আমি যখন এখন অসুস্থ হয়েছি আমি বুঝতে পারি যে মানে সুস্থতা যে কী, মানে গড গিফট, এটা আসলে মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। যাই হোক, আমি হচ্ছে নামাজ পড়ে নিলাম, বাকি সব কাজ শেষ। তো নামাজ পড়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে এসেছে। তো আপনাদের ভাইয়াকে বসিয়ে রেখেছি, সে বলল যে ভাত খাবে। তো ভাবলাম যে ঠিক আছে, ভাত খাওয়ার আগে করে আমি আসলে মুরগিটা একটু কেটে বিড়ালদের জন্য সিদ্ধ বসিয়ে দিই। মুরগিটা আসলে গতকালকেই আনা হয়েছিল, তো আমি কাট করিনি, ওই যে বললাম আমার ভালো লাগছিল না, আমি ওইভাবেই রেখে দিয়েছি। না হয় আমি মুরগি 4 পিস করে তারপরেই রাখি, এভাবে গোটা রাখা হয় না। আর আপনাদের ভাইয়া যখনই মুরগি আনে তখনই এভাবে মানে আস্ত একটা মুরগি নিয়ে আসে, আর যদি বলি যে কেটে আনিও তখন এমনভাবে কেটে আনে, ওইগুলো আসলে কি বলবো, এত ছোট পিসগুলো হয়, মানে বলার ভাষা রাখে না। মানে যারা কাটে আর কি, ওরা তো আসলে পারফেক্টলি কাটতে পারে না। মানে কয়জনই বা বুঝে যে কী সাইজের কাটতে হবে, সবাই তো আর সবটা বোঝে না। এক এক দোকানে এক এক রকম, কিছু কিছু দোকানে আছে যে অনেক অভিজ্ঞ, তো যারা করতে পারে আর কি, তারা সুন্দর করে আবার কেটেও দেয়। কিন্তু বেশিরভাগই আমি দেখেছি কাঁঠাগুলো সুন্দর হয় না, মানে এক একটা এক এক রকম সাইজ হয় না, যে আমরা বাসায় যেটা করি ওইটা একটা নিয়মের থাকে, মোটামুটি সবগুলো একই সাইজে, ওই রকম হয় না। তো যার কারণে আপনাদের ভাইয়াকে বলি যে কেটে আনিও না, তো যার কারণে আমার জন্য এখন আস্ত মুরগিই নিয়ে আসে যখনই সে আনে, এই আর কি। যাই হোক, আসলে আমার কাটা পছন্দ না, যার কারণে এভাবে আনতে হয়। আর আজকে হচ্ছে বারবারই হচ্ছে বটিটা স্লিপ করছিল, জানি না কেন, আমি ঠিক করে ধরতে পারিনি নাকি কি হয়েছে কে জানে, বারবারই স্লিপ করছিল। আর এদিকে আমি যতটুকু লাগবে আর কি মুরগি নিয়ে নিয়েছিলাম, যেহেতু মুরগিটা অনেক বড়, প্রায় 2.5 কেজি। তো অত বড় মুরগি তো আর আমার একদিনে লাগবে না, মানে বিড়ালদের জন্য আর কি। তো আমি একটা পিস রেখে দিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ রেখে দিয়েছি। আর বাকি যেগুলো আছে গলার হাড্ডিটা ছোট ছোট পিস করে ওইটাকেও দিয়ে দিলাম। ওইটা আবার আমার সুফিয়া খুব খেতে পছন্দ করে, তো ওর জন্য হচ্ছে নিয়ে নিলাম। তো আর বিড়াল আসলে কলিজা খুবই পছন্দ করে। আর আমার বাসায় যেহেতু মানে ব্রয়লার মুরগি তেমন একটা খাওয়া হয় না, তো আমি মুরগির কলিজাগুলো সবসময় আসলে বিড়ালকে দিয়ে থাকি। মানে প্রত্যেক দিন একটা আনি, তো বড় মুরগি নিয়ে আসলে 2 দিন যায় ওই মুরগিটা। মানে 2.5 থেকে 3 কেজি হলে ইজিলি খুব মানে সহজে 3 দিন চলে যায় আর কি। তো বেশিরভাগ সময় 2 থেকে 2.5 কেজি আনা হয়। তো এখন একদিন পর পরই ওদেরকে কলিজা দিচ্ছি। আর যেহেতু বিড়াল আলহামদুলিল্লাহ 5-6টা আছে, একটা কলিজা আসলে ওদের তেমন একটা মানে আহামরি ক্ষতি হয় না, কারণ কলিজায় নাকি কীরকম গ্যাস্ট্রিকের প্রবলেম হয় বিড়ালদের। তো যেহেতু বিড়াল অনেকগুলা, একজনের পক্ষে বা একজনকে তো আর পুরোটা দিচ্ছি না, সবাইকে মিক্স করে দিচ্ছি, তো তেমন একটা আলহামদুলিল্লাহ মানে ক্ষতির সম্মুখীন হতে হয়নি। আল্লাহ না করুক যাতে কোনো দিনও হয়। আর বিড়ালরা খুব পছন্দ করে কলিজাটা। হয় না যে যে কোনো মানুষ বা পশুর ক্ষেত্রে যে জিনিসটাতে ক্ষতি বেশি আর কি, ওইটা বিড়ালরা বা মানুষরা বেশি পছন্দ করি আমরা। তো আমি দেখলাম আমার বিড়ালদের ক্ষেত্রেও সেম, এটা ওরা খুব বেশি পছন্দ করে। কিন্তু আমি হচ্ছে 5 জন বিড়ালকে একদিন পর পর একটা করে কলিজা মিক্স করে দিই সবার খাবারে, যাতে মোটামুটি সবাই একটু টেস্ট নিতে পারে আর কি। তো আমি ভালো করে ধুয়ে নিলাম, এখন সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি।
সাথে কিছুটা মিষ্টি কুমড়াও অ্যাড করব। তো মাঝে মাঝে গাজরটাও অ্যাড করি, কিন্তু আমার বিড়ালরা গাজর খুব কম খেতে পছন্দ করে, তো তাই বেশিরভাগ মিষ্টি কুমড়াটাই দেওয়া হয়। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওর ভয়েস ওভারে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, যাতে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।